এদিকে সন্ধ্যার পরেই ভারত থেকে সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। তারেক রহমানকে পুরো পৃথিবী থেকে নিষিদ্ধ করার হুমকি দিল আওয়ামী লীগ। এদেশের মানুষকে যখন আমি সুখে রেখেছিলাম তখন সব আমার বিরুদ্ধে নেমে গেল, আমার পদত্যাগ চাই। তখন পদত্যাগ করে কি পেয়েছে সেটা তারা একটু দেখুক। যদিও আমি পদত্যাগ করিনি, কিন্তু তারপরে তো একটা সরকার এসে বসলো, লুটপাট করে নিয়ে গেছে। কত সম্পদের মালিক তারা হয়েছে তার হিসাব নেন এই উপদেষ্টা আর এদের কাছ থেকে। কতটা হিসাব নিতে হবে, কারণ ওগুলি জনগণের সম্পদ, জনগণের টাকা। পরিষ্কার কথা, কত নিয়েছো, কত লুকিয়ে রেখেছো, কত ফেরত দেবে, সব ফেরত আনতে হবে। আপনি বাংলাদেশে দাঁড়িয়ে সংসদে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, আর এই গোটা পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে, তামাম দুনিয়াতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই তামাম দুনিয়াতে আপনি পৃথিবীর কোথাও আপনি যেতে পারবেন না। আপনি পৃথিবীর যেই প্রান্তে যেখানে যাবেন না কেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা, যুবলীগের নেতাকর্মীরা আপনাকে পৃথিবীর প্রত্যেকটি দেশেই প্রতিহত করবে, প্রত্যেকটি দেশই নিষিদ্ধ ঘোষণা করবে ইনশাল্লাহ। আপনি ফেয়ার ইলেকশন করে দলকে উইড আউট হতে দেন। মুসলিম লীগ আলীকে ভোটের মাধ্যমে মূলি করে দেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে মুসলিম লীগ হয়ে যাক। আপনি ভোটে আসতে দেবেন না, জোর করে তাকে বাদ দেবেন, তারপরে বললেন ইনক্লুসিভ ইলেকশন। তো ইনক্লুসিভ বানান কেমনে হয়? এটা তো এক্সক্লুসিভ হয়ে যেতেছে। বাংলাদেশের মতো বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের নাম উচ্চারণ বা সমর্থন জানানোকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হলে তা সংবিধান, নাগরিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে। এ ধরনের পদক্ষেপ বাস্তবে কার্যকর করতে হলে তা সংসদীয় প্রক্রিয়া, বিচারিক পর্যালোচনা এবং সাংবিধানিক বৈধতার কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? এই ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ, এর লোভের তো সীমা নাই। এর সারা বিশ্বকে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছে। তিনি একেবারে শান্তির বাণী ছড়িয়েছেন, তিনি একেবারে শান্তিতেই বিশ্বাস করেন। দরিদ্রের বন্ধু অমক সমক, দারিদ্রকে নাকি সে মিউজিয়ামে পাঠাবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসার পর আমরা দারিদ্রের হার কমিয়েছি, 41 ভাগ থেকে 18 ভাগে নামিয়েছিলাম, 18.7 ভাগে। হত দরিদ্র 25.1 থেকে 5.6 নামিয়ে এনেছি। বাংলাদেশকে আমার লক্ষ্য ছিল এই অতি দরিদ্র বলে কেউ থাকবে না। যারা গৃহহীন মানুষ সেই পাহাড় অঞ্চলে, তারা পছন্দ করে সে মাচাং করে ঘর করে দেওয়া, তাদেরকে সেরকম ঘর করে দিয়েছেন। আমার লক্ষ্য ছিল একটা মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। আমার অপরাধটা কি? আমার নামে মিথ্যা অপপ্রচার। আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি। আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে জাতিসংঘ। এই ইউনূসের সেই ইউনূস সেন্টারে তৈরি করা সেই রিপোর্টের ভিত্তিতে বলে ফেললো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। যাদেরকে আমি এত কষ্ট করে জীবন মান উন্নত করে দিয়েছে তাদেরকে আমি হত্যা করতে যাব কেন? কিন্তু যখন পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, পুলিশকে পা বেঁধে ঝুলিয়েছে, এটা তো আইনেই আছে, সিআরপিসিতেই আছে, এসওপিতে আছে। এটা শুধু আমার দেশে কেন, সারা বিশ্বে আছে। এখন ইউনূসের সময়ও তো পুলিশ কমিশনার বলে দিল যে সরকারি প্রতিষ্ঠান ক্ষতি করতে গেলে বা পুলিশের উপর হামলা করতে গেলে তাকে গুলি করতে পারে। তাই যদি হয় তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে কেন, বা পুলিশের বিরুদ্ধে মামলা হবে কেন, বা সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হবে কেন? তারা তো দেশের মানুষের জীবন রক্ষা করা, মানুষের সম্পদ রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছে, সেজন্য তাদের বিরুদ্ধে তো মামলা হতে পারে না। আমি জানি না আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনের কর্মকর্তা প্রত্যেকের বিরুদ্ধে মামলা, এমনকি নির্বাচন কমিশনের প্রধান, নির্বাচন কমিশনারদেরকে নিয়ে যেভাবে তাদেরকে অপমান করা হলো, চিফ জাস্টিসকে হাতে হাত করা পড়ানো, এই সবের বিচার এবং হিসাব হবে। আজকে আপনারা এখানে যারা নির্যাতিত তাদেরকে বলবো, মামলা দিতে গেলে নেবে না, কিন্তু তাও মামলা দেওয়ার চেষ্টা করতে হবে। মামলা পাঠাতে হবে, অনলাইনে পাঠান, রেজিস্ট্রি করে পাঠান, কিন্তু মামলা একটা দিয়ে রাখেন। কারণ যখন আমরা এদের সকলকে সাহায্য করবো বা এর বিচার করবো তখন এগুলো আমাদের প্রয়োজন হবে। কারণ এর সমস্ত হুকুমদাতা হলো ইউনূস, কাজে তার বিরুদ্ধে মামলা করতেই হবে। ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের মারে, মা বন্ধুর উপরে অত্যাচার করে, এটা এমনি এমনি যাবে না। একদিন এর শাস্তি ইউনূসকে পেতে হবে। একটা নির্বাচন করেছে, প্রশাসনের নির্বাচন, ভোট আর দিনে দেওয়া লাগেনি, আগের দিন সন্ধ্যা রাত থেকে ভোট দেওয়া হয়ে গেছিল। তারপরে একটু নাটক সাজানো, বিদেশি সাংবাদিকদের দেখা, ছবি তুলে দেওয়া, আহা বাহ বাহ চমৎকার ইলেকশন। সেখানে যে বিরাট শুভঙ্করের ফাঁকি, সেখানে তো ভোটারবিহীন ইলেকশন। আমরা
কোনো হরতালও ডাকেনি, বাধাও না দিয়ে আমার সাথে জনগণকে বলছে আপনারা যেখানে নৌকা মার্কা নেই, আওয়ামী লীগ নাই, সেখানে আপনারা ভোট দিতে যাবেন না। জনগণ আমাদের কথা শুনেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে, আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ জেগে মনে রাখতে হবে। তার এমপিদের কাছে জন্য জিজ্ঞেস করে নেয় কোন কোন এলাকার এমপি, আমার কাছে তালিকা আছে, বলতে পারবো। যাই হোক, আমি এটুকুই বলবো যে ঠিক আছে, আপনারা নোবেল প্রাইজ যিনি পায় তার দেশ চালানো দেখেছেন, এখন আরেকজন এসেছে তারেক জিয়া, তার দেশ চালানোটা আপনারা একটু দেখেন। এদেশের মানুষকে যখন আমি সুখে রেখেছিলাম তখন সব আমার বিরুদ্ধে নেমে গেল, আমার পদত্যাগ চাই। তখন পদত্যাগ করে কি পেয়েছে সেটা তারা একটু দেখুক। যদিও আমি পদত্যাগ করিনি, কিন্তু তারপরে তো একটা সরকার এসে বসলো, লুটপাট করে নিয়ে গেছে। কত সম্পদের মালিক তারা হয়েছে তার হিসাব নেন এই উপদেষ্টা আর এদের কাছ থেকে। প্রত্যেকটা হিসাব নিতে হবে, কারণ ওগুলি জনগণের সম্পদ, জনগণের টাকা। পরিষ্কার কথা, কত নিছো, কত লুকিয়ে রেখেছো, কত ফেরত দেবে, সব ফেরত আনতে হবে। কারণ ওই তারেক জিয়া কোকর পাচার করা টাকাও আমি ফেরত এনেছিলাম বিদেশ থেকে, এদেরও সব ফেরত আনা হবে, আর সেগুলি আমাদের দুস্থ মানুষের মাঝেই বিলিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এই দোয়া করি। আমি আছি আপনাদের পাশে সবসময়, আমার সাথে কথা হয়, আমি গতকালকেও কথা বলছি, কয়েকজন ভান্তের সাথেও কথা বলছি, আগামীকাল আবার তাদের সাথে কথা বলবো। আমি সবার সাথেই কথা বলে আলোচনা করি, আর কি অসুবিধা জানার চেষ্টা করি। বেঁচে যখন গেছি অন্তত এইটুকু সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে, যত আমি হয়তো কাছে থাকতে পারি না, কিন্তু তারপরেও আমি টেলিফোনের মাধ্যমে সবার কাছ থেকেই সকলের সুখ দুঃখের সাথেই সবার কথা জানতে পারি। এবং যখন আসবো অবশ্যই এই দেশ আবার আমরা গড়ে তুলবো। আজকের এই সময় আমাদের আনন্দ উৎসব করার কথা ছিল, উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি, কিন্তু সেটা আর করতে দিল না, আবার দেশটাকে পিছিয়ে দিল। তবে আবার আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, আমরা মাথা তুলে দাঁড়াবো। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। খোদা হাফেজ। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এইখানে দাঁড়িয়েছে আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য। আজকে আমরা যেটি দেখেছি, যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, যে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম দিয়েছে, সেই বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ করা, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম আজকে নিষিদ্ধের জন্য সংসদে আইন পাশ করা হয়েছে। ইউনূস বাহিনী জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে একটি অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। আর তারই এক্সটেন্ডেড সরকার, ডিপ স্টেটের সরকার তারেক রহমান আজকে সংসদে সেই অধ্যাদেশটিকে আইনে পরিণত করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায়, নিষিদ্ধ করেছে। আমি জনাব তারেক রহমানকে বলছি, জনাব তারেক রহমান, আপনার বাবা জিয়া রহমান বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদেরকে যখন হত্যা করা হয়েছিল, তার খুনিদেরকে, বঙ্গবন্ধুর খুনিদেরকে রক্ষা করার জন্য আপনার বাবা খন্দকার মোস্তাক যে অধ্যাদেশ দিয়েছিল সেটিকে আইনে পরিণত করে আইন পাশ করেছিল সংসদে, বঙ্গবন্ধু হত্যাকারীদের যেন, খুনিদের যেন কোনো বিচার না হয় বাংলাদেশে। কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, একজন খুনিও রক্ষা পায় নাই। তারেক রহমান, আপনাকে বলছি, আপনি আজকে আপনার বাবা যে কাজটি করেছে, আপনার মা যে কাজটি করেছে, আপনি সেই কাজটি অতীতেও করেছেন, এখনো করছেন। আপনি হচ্ছেন 21শে আগস্টে গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড। 21শে আগস্টে গ্রেনেড হামলা করে আপনার বাবার কাজের যে ধারাবাহিকতা, বঙ্গবন্ধু পরিবারকে শেষ করে দেওয়া, সেটি আপনি করতে চেয়েছিলেন, কিন্তু সেটি করতে পারেন না। ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা বেঁচে গেছেন। আজকেও আপনি যেটি করছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে, আজকে বাংলাদেশ সংসদে আইন পাশ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করতে চাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন। আপনি বাংলাদেশে দাঁড়িয়ে সংসদে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, আর এই গোটা পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে, তামাম দুনিয়াতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই তামাম দুনিয়াতে আপনি পৃথিবীর কোথাও আপনি যেতে পারবেন না। আপনি পৃথিবীর যেই প্রান্তে যেখানে যাবেন না কেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা, যুবলীগের নেতাকর্মীরা আপনাকে পৃথিবীর প্রত্যেকটি দেশে প্রতিহত করবে, প্রত্যেকটি দেশই নিষিদ্ধ ঘোষণা করবে ইনশাল্লাহ। পৃথিবীর কোনো দেশে আপনি যেতে পারবেন না। আপনি মনে করেছেন শুধু বাংলাদেশ আওয়ামী লীগ কি শুধু বাংলাদেশে? এটি একটি গ্লোবাল ভিলেজ। পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। আপনি পৃথিবীতে যেখানে যাবেন সেখানে আপনাকে প্রতিহত করা হবে, যেখানে যাবেন সেখানে আপনাকে গণদোলাই দেওয়া হবে, যেখানে যাবেন আপনাকে পৃথিবীর প্রত্যেকটি দেশে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনাকে পৃথিবীর কোথাও যেতে দেওয়া হবে না। বাংলাদেশের আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আপনাকে কোথাও যেতে দিবে না। শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সব জায়গায় আপনাকে প্রতিহত করব, আমি নিজে থাকবো, আমি নিজে আপনাকে প্রতিহত করব। পৃথিবীর সব দেশে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। ভালো থাকবেন। রাজপথে ইনশাল্লাহ আমাদের ফয়সালা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অস্তিত্বের ঠিকানা, আদর্শের ঠিকানা। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি রাজপথে ফয়সালা করবে ইনশাল্লাহ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে নাটকীয় পরিবর্তনের বর্ণনা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে তারেক রহমান এবং শেখ হাসিনাকে ঘিরে নানা দাবি, পাল্টা দাবি ও বিশ্লেষণ এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত বক্তব্য অনুযায়ী দেশে এমন একটি কঠোর আইন কার্যকর হয়েছে বলে দাবি করা হচ্ছে, যার আওতায় কোনো ব্যক্তি যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মত প্রকাশ করেন বা জয় বাংলা স্লোগান দেন তাহলে তাকে 4 থেকে 14 বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারে। তবে এই ধরনের দাবির সত্যতা নিয়ে নির্ভরযোগ্য স্বীকৃত সংবাদ মাধ্যম বা সরকারি সূত্রে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মতো বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের নাম উচ্চারণ বা সমর্থন জানানোকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হলে তা সংবিধান, নাগরিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে। এ ধরনের পদক্ষেপ বাস্তবে কার্যকর করতে হলে তা সংসদীয় প্রক্রিয়া, বিচারিক পর্যালোচনা এবং সাংবিধানিক বৈধতার কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। উল্লেখিত স্ক্রিপ্টে আরও দাবি করা হয়েছে যে দীর্ঘ 17 বছর বিদেশে অবস্থান করার পর দেশে ফিরে তারেক রহমান একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আইন প্রণয়নের মাধ্যমে বিরোধী শক্তিকে দুর্বল করে দেন। কিন্তু বাস্তব রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এমন নির্দিষ্ট ঘটনার কোনো স্বীকৃত প্রমাণ বর্তমানে পাওয়া যাবে না। এছাড়া বলা হয়েছে জাতিসংঘ এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাস্তবে জাতিসংঘ সাধারণত মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানালেও নির্দিষ্ট কোনো দেশের অভ্যন্তরীণ আইন সম্পর্কে অবস্থান নিতে হলে তা আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ পায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের বর্ণনা প্রায় অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। বিশেষ করে গোপন পরিকল্পনা, আইনের ফাঁদ বা চূড়ান্ত দাফন ধরনের শব্দ সাধারণত বিশ্লেষণধর্মী সাংবাদিকতার পরিবর্তে প্রচারণামূলক বক্তব্যে বেশি দেখা যায়। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যাচাই বাছাই ছাড়া এ ধরনের তথ্য বিশ্বাস করা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখতে পারে। তারা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, সরকারি বিবৃতি এবং আন্তর্জাতিক সংস্থার আনুষ্ঠানিক প্রতিবেদনের উপর ভিত্তি করে মতামত গঠনের পরামর্শ দেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পাল্লাবদল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং আইনি লড়াই নতুন কিছু নয়। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী মত প্রকাশের অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা একটি মৌলিক শর্ত হিসেবে বিবেচিত হয়। যে কোনো আইন বা নীতিমালা যদি এই মৌলিক কাঠামোকে সীমাবদ্ধ করে তবে তা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সবশেষে বলা যায়, একটি শক্তিশালী রাজনৈতিক বর্ণনা তুলে ধরলেও এর বেশিরভাগ দাবি যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আবেগ নয় বরং তথ্য নির্ভর বিশ্লেষণ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। সবকিছু বিবেচনায় আলোচিত ঘটনা প্রবাহ ও দাবিগুলো বাংলাদেশের বাস্তব রাজনৈতিক পরিস্থিতির চেয়ে অনেক বেশি নাটকীয় ও অতিরঞ্জিত বলে প্রতীয়মান হয়। তারেক রহমান, শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে যে বর্ণনা উপস্থাপন করা হয়েছে তা তথ্যভিত্তিকের চেয়ে মতামত নির্ভর বেশি। গণতান্ত্রিক কাঠামোয় এমন কঠোর আইনি বাস্তবতা প্রতিষ্ঠা সহজ নয়। তাই রাজনৈতিক যে কোনো দাবি যাচাই করে দেখা, নির্ভরযোগ্য উৎস অনুসরণ করা এবং আবেগের বদলে যুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গি গ্রহণ করাই সচেতন নাগরিকের প্রধান দায়িত্ব। সংসদের চলতি অধিবেশনে 91টি বিল পাস। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে গতকাল শুক্রবার জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 এবং ব্যাংক রেজুলেশন বিল 2026 সহ মোট 24টি বিল পাস হয়েছে। এগুলোর মধ্যে সকালের অধিবেশনে 10টি বিল পাস হয়েছে। গতকাল পাস হওয়া 24টি সহ চলতি অধিবেশনে এ পর্যন্ত 91টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের গতকাল 13তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর উপর দফা ওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি 98টি অপরিবর্তিতভাবে এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরো শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। পাশ হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহির নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিল 2026, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশ বন শিল্প
উন্নয়ন কর্পোরেশন বিল 2026, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল 2026, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানত সুরক্ষা বিল 2026, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল 2026, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিল 2026, গ্রামীণ ব্যাংক বিল 2026, বাংলাদেশ ব্যাংক 2000 বিল 2026, 25-26 অর্থবছর বিল 2026, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন বিল 2026, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল 2026 ও সাইবার সুরক্ষা বিল 2026, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন নারী ও শিশু নির্যাতন দমন বিল 2026, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 পাশের প্রস্তাব উপস্থাপন করেন এবং বিলগুলো সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 পাশের প্রস্তাব উত্থাপন করেন এবং বিলগুলো সর্বসম্মতিক্রমে পাশ হয়। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যাংক রেজুলেশন বিল 2026 সংসদে পাশের জন্য উত্থাপন করার প্রস্তাব করলে ঢাকা 12 আসনের বিরোধী দলের সদস্য সাইফুল ইসলাম মিলন বিলটি উত্থাপনের বিরোধিতা করে বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি ভোটে দেন। পরে কণ্ঠভোটে জনমত যাচাই প্রস্তাবটি নাকচ হয় এবং বিলটি পাশ হয়। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশের প্রস্তাব করলে মাদারীপুর 3 আসনের সরকারি দলের সদস্য আনিসুর রহমান এই বিলের উপর 3টি সংশোধন প্রস্তাব করেন। পরে স্পিকার তার সংশোধনীগুলো গ্রহণ করেন। পরে বিলটি সংসদে স্থিরকৃত আকারে পাশ হয়। অধিবেশনে সর্বশেষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিল 2026 পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এবার দিল্লির বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আবারও করেছে বাংলাদেশ সরকার। দিল্লি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে তাকে ফেরত যাওয়ার কথা বুধবার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 3 দিনের সফরে দিল্লিতে যাওয়া খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিংহ পুরীর সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের নির্দেশ ও ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেয় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত দিতে দ্বিতীয়বারের মতো অনুরোধ জানিয়ে রায়ের 4 দিন পর 21 নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা ও কামাল। ওই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার কাজ শুরুর পর হাসিনাকে ফেরাতে 2024 সালের ডিসেম্বরে ভারতকে প্রথমবার চিঠি পাঠিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যেই বিচার কাজ শেষে রায় হয়ে গেলেও সেই চিঠির জবাব দেয়নি ভারত সরকার। চিঠির প্রাপ্তি স্বীকার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, হ্যাঁ, আমরা অনুরোধটি পেয়েছি এবং তা পর্যালোচনা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দিল্লি থেকে কোনো জবাব না পাওয়ার মধ্যে আবারও অনুরোধ জানালো বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে টানা পোড়ন পেরিয়ে ঢাকায় নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যে দিল্লি সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতের নতুন সরকারের প্রথম উচ্চ পর্যায়ের সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হয়েছিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দিল্লিতে পৌঁছার পর রাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ প্রতিনিধি দলের। বুধবার দুপুরের পর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের খবর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এরপর পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরীর সঙ্গে বৈঠক হয় প্রতিনিধি দলের। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।